মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যেখানে মানুষের অধিকার আদায় নিয়ে সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন, তার নাতি আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আজাদ খান ভাসানী। আমরা তার কাছ থেকে শুনবো যে আজকে এই নদী ভাঙনের যে গণজামায়াত, সেখানে তিনি কেন এসেছেন। আপনি এখানে কেন এসেছেন আজাদ ভাই? ধন্যবাদ। মূলত আমি এই নদী শিকস্তি মানুষ যারা নদী বিধৌত অঞ্চলের ভাঙা গড়ার সাথে যাদের সম্পর্ক, তাদেরকে আমি আমার অন্তর থেকে ফিল করি। কেননা আমার দাদা মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আপনারা জানেন, মূলত এই মেহনতি মজলুম খেটে খাওয়া মানুষ, নদীর দুই পারের মানুষ, বিশেষ করে ব্রহ্মপুত্র, যমুনা, ধলেশ্বরী, এই মানুষগুলোর সাথে একটা আত্মিক সম্পর্ক ছিল মৌলানা ভাসানী। তার পরিবারের একজন সদস্য হিসেবে আমরাও সেই উপলব্ধিটা অনুভব করি যে এই নদী শিকস্ত মানুষের সুখ দুঃখ, তাদের বেদনা, আনন্দ বেদনা। আর একটি বিশেষ বিষয়, আপনারা অনেকেই জানেন যে 1971 সালে মৌলানা ভাসানী যখন এই ব্রহ্মপুত্র দিয়েই এই সীমান্ত দিয়ে, অর্থাৎ এখানে নামাজের চর একটা সীমান্ত রয়েছে, এই দিক দিয়েই কিন্তু উনি ভারতে প্রবেশ করেছিলেন। সেই উদ্দেশ্যেও আমি একাধিকবার এসেছি যে মৌলানা ভাসানী গবেষণার কাজেও, যে উনি এই অঞ্চল দিয়ে গিয়েছিলেন এবং এই অঞ্চলের দুপাশে ওনার অসংখ্য ভক্ত মুরিদান, যারা বাংলাদেশের সমস্ত লড়াই সংগ্রামেরও তারা সাথী। এবং এই কুড়িগ্রাম জেলার রৌমারী থানা, আপনারা জানেন যে 1971 সালে মুক্তাঞ্চল ছিল, এখান থেকে এই মুক্তাঞ্চলে মৌলানা ভাসানী কিছুদিন অবস্থান করেছিলেন এবং পরবর্তীতে উনি ভারতে আসামে উনি প্রবেশ করেছিলেন। ফলে এই অঞ্চলের মানুষের সাথে আমি একাত্ম বোধ করার জন্য এই অঞ্চলের মানুষের, নদী ভাঙন মানুষের যে দুঃখ কষ্ট বছরের পর বছর ধরে, আপনারা জানেন যে 54 বছরের একটি স্বাধীন দেশ, আজ পর্যন্ত এই মৌলিক একটি অধিকার যে আমার বাসস্থানের অধিকার, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনারা জানেন যে একটি মানুষের যদি বাড়ি ভেঙে যায় আবার বাড়ি করা যায়, যদি আগুনে বাড়ি পুড়ে যায় হয়তো ভিটেটা থাকে ওই বাড়িতে, আবার ওইখানে ওই ভিটে আবার বাড়ি করা যায়। কিন্তু একজন মানুষের যদি নদীয়ে বাড়ি ভেঙে যায় তাহলে তার বাড়ি ঘর এবং জায়গা জমি সহ চলে যায়, তার রাস্তায় দাঁড়ানো ছাড়া অথবা বস্তিবাসী হওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না। ফলে রাষ্ট্র কেন এই 54 বছরও এই বেসিক যে আমাদের অধিকার, সেই অধিকার বঞ্চনা এখনও চলছে, বিশেষ করে এই কুড়িগ্রাম অঞ্চলে, এই রৌমারী এই অঞ্চলে আসলে সেটি দেখে আমরা ব্যথিত হই এবং আমরা বিশ্বাস করতে চাই আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থে যদি বৈষম্যহীন করতে চাই, তাহলে এই নদী শিকস্তি মানুষের নদী ভাঙন রোধ করে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে, এবং ওই এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের যে বৈষম্য সেটি যেন না থাকে। কারণ এই বৈষম্য আর কতকাল, এই বৈষম্য আমরা দেখতে চাই না, যে বৈষম্যের জন্য মৌলানা ভাসানী আজীবন লড়াই সংগ্রাম করেছেন এবং উনি একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য উনি সারা জীবন রাজনীতি করেছেন। আমরা সেই লিগাসিটা ধরে রাখতে চাই এবং আগামী দিনে আমরা চাই যে বাংলাদেশের মেহনতি মজলুম মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই। যে আব্দুল হামিদ খান ভাসানী সাদাসিধে জীবনযাপন করতেন এবং তিনি অনেক মানুষের আসলে মনের কোঠায় জায়গা করে নিয়েছিলেন। এখনকার নেতারা আসলে সেভাবে জীবনযাপন করেন না, আপনি দাদা যেভাবে করেছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটি আসলে দুঃখজনক। এই জন্যই আজকে আমাদেরকে বারবার জীবন দিতে হয় যে আমাদের রাষ্ট্র কেন ধনীদের দিকে যায়, রাষ্ট্র কেন লুটপাট করে। সেই জায়গা থেকে যদি আমরা মৌলানা ভাসানীর জীবন, মৌলানা ভাসানীর রাজনীতি যদি আমরা পাঠ্যসূচিতে আনতে পারতাম, যদি সেগুলো আমরা চর্চা করতাম, তাহলে হয়তো আমাদের রাজনীতিবিদরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিখতে পারত দেশপ্রেম কিভাবে, দেশের জন্য সেবা করা যায়। এবং আমি বিশ্বাস করি যে আগামী প্রজন্ম মৌলানা ভাসানী চর্চার মধ্য দিয়ে এই যে রাজনীতি করলেই যে গাড়ি বাড়ি হবে, বিদেশে টাকা পয়সা পাচার করবে, এই যে একটা লুটপাটের রাজনৈতিক দর্শন, সেটি থেকে বের হয়ে আসার জন্য আসলে মৌলানা ভাসানীর যে জীবনচরিত, মৌলানা ভাসানীর যে রাজনৈতিক চিন্তাধারা, এই দেশে শুধু এই বাংলাদেশে না, উপমহাদেশেই গণমুখী যে রাজনীতি, গণমানুষের যে রাজনীতি, সেটির কিন্তু জন্মদাতাই ছিলেন মৌলানা ভাসানী। উনি গণমানুষের রাজনীতি করতেন।